যাদের ইনসুলিন বেশি তারা চাইলেও ওজন কমাতে পারবেন না। যার টেনশন, ঘুম হয় না, তার আইবিএস জীবনে ভালো হবে না। হার্ট তো কোনো রোগই না। হার্টের রোগ হওয়ার মূল কারণ হলো ভাইয়া এই যে দেখেন অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার কারণে হার্ট অ্যাটাক হয়। বেশি ভুঁড়ি বড় হয়ে গেলে পুরুষত্ব চলে যাবে। লং স্টোরি শর্ট, কারণ অ্যারোমাটাইজড হবে, টেস্টোস্টেরনগুলো অ্যারোমাটাইজড হয়ে আপনি মেয়েলি হয়ে যাবেন। ফ্যাটি লিভার বাড়ছে, আপনার পুরুষত্ব হুমকির মুখে আছে। মেয়েদের নারীত্ব হুমকির মুখে আছে। মেয়ের বুকে লোম গজায়, পুরুষের লোম গজানোর কথা। মেয়ের দাড়ি মোছায়, পুরুষের দাড়ি মোছাবার কথা। 60-70টা রোগের কারণ হচ্ছে সীমা লঙ্ঘন। আল্লাহ তাআলা বলেছেন সীমা লঙ্ঘন করো না। তাহলে খাওয়ার সীমা লঙ্ঘন করলে আমরা বিপদে পড়ব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন, এবং আমরাও এই পৃথিবীতে কিছু দায়িত্বপ্রাপ্ত হয়েছি। তো আমাদের এই পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য আসলে একটা পরীক্ষা আমাদেরকে দিতে হবে। তা এখন এই কথাগুলো বলার কারণ হলো যে আপনি যদি উদ্দেশ্য না বুঝেন, মানে আপনি পৃথিবীতে কেন প্রেরিত হয়েছেন বা আপনাকে কেন পাঠানো হয়েছে, তখন দেখা গেল আপনি হতাশা আপনাকে গ্রাস করবে, আপনি হতাশ হয়ে যাবেন। তা এখন যারা ভাবছে যে পৃথিবীতে আমি সফল হতে এসেছি, পৃথিবীতে এখন পৃথিবীতে কে সফল হয়? পৃথিবীতে আজকে মনে করছেন আপনি যে উনি দেশের প্রেসিডেন্ট, উনি সফল, তো কিছুদিন পর দেখবেন যে উনি দেশে নাই, দেশের বাইরে পালিয়ে গেছে, অথবা কেউ তাকে মেরে ফেলেছে, অথবা তাকে জেলে ভরেছে। তো তাহলে সেটা কি পৃথিবীর সফলতা হলো, স্থায়ী সফলতা হলো? তাহলে আপনারা আজকে যে মন খারাপ করছেন, আপনারা মানে ডিপ্রেসড হচ্ছেন, তার প্রধান কারণ হলো আপনারা একটা ভাবনা ভেবেছেন নিজেদের সম্পর্কে, যে আপনার একটা প্ল্যান ছিল, আমি অমুক হতে চেয়েছিলাম বা পৃথিবীতে এই হতে চেয়েছিলাম, এখন সেই অনুযায়ী হননি, হতে পারেননি, তাহলে আপনার মন খারাপ থাকবে, এটাই স্বাভাবিক। তো সেটার কারণে আপনি রোগী হতে পারেন। এটা কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? এরপর আমরা ধরেন রোগী হলাম, চিকিৎসা নিচ্ছি, কিন্তু রোগ ভালো হবে না কোনো দিন, এটা আমাকে শেখানো হলো। তো সেটাও আর একটা ডিপ্রেশনের কারণ, যে ভালো হবে না জীবনে, তো এই জিনিস করার কী লাভ? ভালো যেহেতু হবই না, আমি যদি ডায়াবেটিস ভালোই হবে না, তা শুধু শুধু তো চিকিৎসা করেও কী লাভ, বা না করেও কী লাভ, বা মেনেও কী লাভ, না মেনেও কী লাভ? তো এটা তো আমার ভাগ্যের পরিহাস, তা আমার এটা সারা জীবন বয়ে বেড়াতে হবে। বা আপনার প্রেশার হয়েছে, আপনার বলা হলো এ কোনো দিন ভালো হবে না, তো সেটা আর একটা হতাশ। তাহলে যেই যে জিনিসের কোনো সমাধান নাই, তাহলে সেটা নিয়ে মানুষ হতাশ হবে। তারপর তাহলে হতাশের একটা প্রধান কারণ হলো আশার সঙ্গে না মেলা, আশাহত হওয়া। হতাশা আসে আশাহত হলে। তা আপনার আশা ছিল আপনি কিছু একটা হবেন বা কিছু করবেন, মানে জীবন সম্পর্কে সবার একটা ধারণা থাকে, আশা থাকে, কিন্তু সেটা হলো না, তখন আপনারা হতাশায় নিমজ্জিত হবেন। তারপরে আজকে হয়তো আপনার ডায়াবেটিস হয়ে গেল, ধরা পড়লো, তো আপনাকে বলা হলো কোনো দিন ভালো হবে না, প্রেশার ধরা পড়লো, বলা হলো কোনো দিন ভালো হবে না, তাহলে এটা গেল একটা হতাশার পরিস্থিতি। এরপর ভালো হচ্ছে না তো ঠিক আছে, কিন্তু দিন দিন আপনার স্বাস্থ্যের অবনতি হচ্ছে, ওষুধের উন্নতি হচ্ছে, রোগের উন্নতি হচ্ছে, কিন্তু স্বাস্থ্যের অবনতি হচ্ছে। তাহলে আপনি বুঝতেই পারছেন যে এটার গ্র্যাজুয়ালি আপনি ডিটেরিয়েট করছেন। তাহলে তার মানে ভবিষ্যৎ আপনার চিন্তা যে না, এটা ভবিষ্যতে কোনো আশা নেই, অন্ধকার, অমানিসা। তো তাহলে আপনার খুশি হওয়ার কোনো কারণ নেই, কারণ আপনি দিন দিন খারাপ হচ্ছেন। তাহলে সেটাও হতাশাজনক পরিস্থিতি, কারণ কোনো আশার আলো নেই। যত দিন যাচ্ছে পরিস্থিতি খারাপ হচ্ছে, এবং আপনি যত দিন যাচ্ছেন দুর্বল হচ্ছেন, ওষুধ নির্ভর হচ্ছেন, অপারেশন হচ্ছে, নানান, মানে আপনি চেষ্টা করছেন কিন্তু কোনো দিকে লাভ হচ্ছে না।
তো তাহলে চেষ্টা করেও লাভ হচ্ছে না, তাহলে এটা হতাশ পরিস্থিতি, বুঝতে পারছেন নাকি? এরপর কেন যে আপনার রোগগুলো হলো সেটাও আপনি জানেন না। আমি যদি জানি যে এই কারণে হয়েছে তাহলে একটা কিছু করার আছে। তা এখন যদি কি কারণে হয়েছে এটা বলা হয়, তাহলে আপনি চেষ্টা করতে পারেন যে না, কারণগুলো যদি আমি দূর করতে পারি, বা যেমন ধরেন ব্যায়াম না করে হয়েছে, তাহলে আমি ব্যায়াম করলে এটা সমাধান হবে, বা রাত জেগে হয়েছে তাহলে আমি আর্লি ঘুমালে এটা সমাধান হবে। কিন্তু যদি বলা হয় এটা জিনে ধরছে, তাহলে এখন জিন বাপ মায়ের জিন, এখানে তো আমার কিছু করার নাই। আমার বাপ মার জিনে আমারে ধরছে, হ্যাঁ ডায়াবেটিস ছিল আমার হয়েছে, আর প্রেশার ছিল, এটা জিনের দোষ, বংশের দোষ, আমি এই ফ্যামিলিতে জন্ম নিছি, এটাই আমার অপরাধ। হ্যাঁ, এখানে আমার কিছু করণীয় নেই, তাহলে সেটা আরও হতাশাজনক ব্যাপার। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে আপনারা কি মানে জ্ঞানের ভিতরে সবাই বসবাস করতেছেন নাকি ধোকার ভিতরে বসবাস করতেছেন, এটা নিয়ে ভাবার সময় এসেছে। তা এখন আমি যে কথাগুলো বললাম এটা আপনাদের জীবনের সাথে মেলে কিনা দেখেন। আপনারা কি নিয়ে হতাশ? আপনাদের আজকে সবার চেহারা কালা করে বসে রয়েছেন, কারণ কি? হাসি নেই কেন? চেহারার উজ্জ্বলতা নেই কেন? ও এত মোটা হলো কেন? হ্যাঁ, আর একজন এত রোগের রুগী হলো কেন? এত চিকিৎসা করালো, ভালো হলো না কেন? উনি কুজা হয়ে বসে রয়েছে কেন? আরও কুজা হচ্ছে দিন দিন, হ্যাঁ, এরপরে আরও কুজায় যাবে। আর উনি তো এরকম ছিলেন না। রোগে শোকে কুজা হচ্ছে, মুখের হাসি চলে গেছে, মলিন চেহারা, কারো আনন্দ ফুর্তি নাই, দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে সবাই বসে আছে, শোক সভা চলতেছে। কারণ কি? আপনারা একসময় আনন্দিত ছিলেন, উচ্ছল ছিলেন, তরুণ তরুণী ছিলেন, দৌড়াদৌড়ি করেছেন, খেলাধুলা করেছেন, লাফালাফি করেছেন। তো এই বাচ্চাটা যেমন মানে কোথাও ধরে রাখা যাচ্ছে না, মানে তার অনেক এনার্জি। আমি মাইকে যেটা কাভার করতেছি না, ওটা ওখান থেকে সে কাভার করতে পারতেছে। ব্যাপারটা বুঝতে পারছেন? তো এরকম সবার এনার্জি ছিল কি না আপনাদের? তাই সেটা নাই কেন? এটা কিভাবে চলে গেল? তারপরে আপনি কেন আজকে রোগী হলেন? তারপরে এতদিন চিকিৎসা করেও কেন রোগ ভালো হলো না? এরপরে আপনি জানেন যে ব্যায়াম ভালো, তাই না? কিন্তু করেন না, তাহলে যাইনাও করেন না কেন? এবং ভাবতেছেন করা দরকার, এটা ভাবতে ভাবতে আপনার জীবন প্রায় শেষ। তা এখনও করা দরকার আপনি ভাবতেছেন, কিন্তু তার আগে দেখা গেল মরিয়ে গেলেন করার আগেই। তো এই কারণটা কেন হচ্ছে, এগুলোর উত্তর আমাদের জানতে হবে। যে আমি কেন নিজের যত্ন নিচ্ছি না? হয় জানি যে রাত জাগা ভালো না, কিন্তু আমি তো রাত জাগছি, কেন জাগছি? জানি যে আমি ওজন বেড়ে গেছে, আমার খাওয়া নিয়ন্ত্রণ করতে হবে, কিন্তু আমি খেয়েই যাচ্ছি, আমি মোটা হয়েই যাচ্ছি, কোনোভাবে নিয়ন্ত্রণ হচ্ছে না। কারণ কি? মানে কেউ তো আর রুগী হতে চায় না, চায় কি? চায়। আর ওজন বাড়লে তো তার কষ্ট লাগে। ভাই আপনার কত কেজি হয়েছে এখন? 119। তাহলে কষ্টের ব্যাপার, হাঁটা চলা চলাফেরায় অনেক কষ্ট লাগে। 119 কেজি, সে শয়ে 119 কেজি নিয়ে, সিঁড়ি দিয়ে ওঠে 119 কেজি নিয়ে, টয়লেটে বসে 119 কেজি নিয়ে, ঘুমায় 119 কেজি নিয়ে, হাঁটে 119 কেজি নিয়ে, টেনশন করে 119 কেজি নিয়ে, হাসেও 119 কেজি নিয়ে, কান্নাও করে 119 কেজি নিয়ে। তা এখন সে প্রতি সেকেন্ডে সেই ওজনটা অতিরিক্ত সে বহন করছে, সেকেন্ডে সেকেন্ডে তাকে এই ওজন নিয়েই চলতে হচ্ছে। এখন ও যদি চিন্তা করে যে আমার ওজনটা যদি এরকম কমে 70 কেজি হয়ে যায় তাহলে কতই না ভালো হতো নাকি? তো পাশে আর একজন আছে 70 না 50 কেজি, হ্যাঁ রুগী, হ্যাঁও মুখ মলিন, হ্যাঁ চিন্তা করতেছে আরে আমি যদি ওজনটা একটু বাড়াইতে পারতাম, দেখতে আমার কঙ্কাল লাগে, কতই না ভালো হইতো। তো সে শুকনা, কিন্তু সে ওজন বাড়াইলে মনে করছে ভালো হবে, আর ও ভাবতেছে ওজন কমাইলে ভালো হবে। আসলে দুজনই রুগী, দুজনই রুগী। ওদিন আসছে আমার কাছে 50 কেজি বা মাঝে মাঝে 48 কেজি থাকে, তার হার্টে অলরেডি রিং 3টা পরানো, প্রেশারের ওষুধ খাচ্ছে, লিভারে চর্বি সবই আছে। তাহলে এটা কারণ কি? এটাও তো খুঁজতে হবে আমাদের, এই জিনিসগুলো জানা দরকার কিনা। বেশি ভুঁড়ি বড় হয়ে গেলে পুরুষত্ব চলে যাবে, লং স্টোরি শর্ট, কারণ অ্যারোমাটাইজড হবে, টেস্টোস্টেরনগুলো অ্যারোমাটাইজড হয়ে আপনি মেয়েলি হয়ে যাবেন, পুরুষের মতো আর থাকবেন না, মেয়েদের মতো ব্রেস্ট হবে, এ থেকে বলে গাইনোকোমেশিয়া। এত বড় ভুঁড়ি হবে, দেখতে মনে হবে যে কয়েক মাস হয়েছে। যাই হোক, তা এখন এই হলো তার পরিণতি হবে।
বুঝতে পারছেন? এবং তার হরমোন যেটা টেস্টোস্টেরন সেটা পরিবর্তিত হয়ে ইস্ট্রোজেনের পরিমাণ বেড়ে যাবে, তো সে আসলে ক্যারেক্টারিস্টিকলি মেয়ে হয়ে যাবে। বুঝেন নাই মনে হয়? তো অ্যারোমাটাইজেশন নিয়ে একটু পড়াশোনা করলে বুঝতে পারবেন যে হোয়াট ইজ অ্যারোমাটাইজেশন। অ্যারোমাটাইজেশন হলো টেস্টোস্টেরন কনভার্টেড হয়ে ইস্ট্রোজেন হয়ে যায়। তাহলে টেস্টোস্টেরন পুরুষের হরমোন, ইস্ট্রোজেন মেয়েলি হরমোন, ইস্ট্রাডিওল হয়। কেন হয়? এই অতিরিক্ত ভুঁড়ি হলে হয়। তো মেয়েরা, আপনারা যারা হাজবেন্ডকে বেশি করে খাওয়ান, কারণ নানি দাদিরা বলছে যে দেখো স্বামীর পেট কিন্তু মানে মন পেটের মধ্যে থাকে, হ্যাঁ, তুমি বেশি করে ভালো রাইন্দা খাওয়াবা, স্বামীর মন পেতে হলে এটাই করণীয়। যদি আজকালকার কথা না, এগুলো আগের কথা, কারণ আজকাল বউরে রাইন্দা খাওয়াইতে হয়। তো এগুলো ওয়াজ এখন না করলেও চলে, বউরে রাইন্দা খাওয়াইতে হয়। যাক, তাহলে এই ওয়াজ থাক নাকি? তো এখন কাউরে দোষ দিয়ে লাভ নাই, নিজের ভুঁড়ি বড় হলে আপনার পুরুষত্ব হুমকির মুখে আছে। অল্প ভুঁড়ির কথা বলিনি, বড় ভুঁড়ির কথা বলেছি। আমার কথা বুঝতে পারছেন? পুরুষত্ব হুমকির মুখে আছে। ফ্যাটি লিভার বাড়ছে, আপনার পুরুষত্ব হুমকির মুখে আছে। মেয়েদের নারীত্ব হুমকির মুখে আছে। পিসিওএস পিসিওডি, ইরেকটাইল ডিসফাংশন পুরুষদের, মেয়েদের পিসিওএস পিসিওডি। পুরুষদের ইডি আর মেয়েদের পিসিওডি। মেয়ের বুকে লোম গজায়, পুরুষের লোম গজানোর কথা। মেয়ের দাড়ি মোছায়, পুরুষের দাড়ি মোছাওয়ার কথা। মেয়ের মাথায় টাক পড়ে, পুরুষের মাথায় এভাবে টাক পড়ার কথা। মানে মেল লাইক বল্ডনেস, মানে পুরুষের মতো মাথায় টাক পড়ে, মানে মাঝখানে হেস্টিডিয়াম হয় আর কি। তো মেয়েদের তো এভাবে পড়ার কথা না। মানে টেস্টোস্টেরন বেড়ে যায় মেয়েদের, আর ওদিকে পুরুষের ভুঁড়ি বেড়ে যায় এবং ব্রেস্ট বেড়ে যায়, তো পুরুষ হয়ে যায় মেয়েদের মতো। একজন গর্ভবতী রমণীকে দেখতে যেমন লাগে ওর মতো হয়ে যায় পুরুষ। বুঝতে পারছেন? কারণ পুরুষের ইস্ট্রোজেন বেড়ে যায়। তো যখন এগুলো কেন ঘটে? ঘটে হচ্ছে পুরুষ যদি আল্লাহর আইন অমান্য করে খাওয়ার ব্যাপারে বেশি বেশি খায়, বারবার খায়, টেনশন করে, রাত জাগে, তাহলে সে মেয়ে মেয়ে হয়ে যায়। আর মেয়েরাও যদি একই কাজ করে সে পুরুষ পুরুষ হয়ে যায়। তার মানে সোজা কথা, আল্লাহর আইনকে যারা উল্টায়, আল্লাহ তাদের ক্যারেক্টার উল্টায় দেন। আর এরা যদি স্বামী স্ত্রী হয় এবং দুজনেই যদি রুগী হয়, তাহলে এদের বাচ্চাও হওয়ার কোনো সুযোগ নেই। আর অ্যাকচুয়ালি তারা ভাই বোনের মতোই সংসার করে। ওরা মানে এটুকু বললেই হয়ে যাবে, মানে আসল কোনো সম্পর্ক নেই, ভাই বোন এরা। কারণ এরও ক্ষমতা নাই, ওরও চাহিদা নাই, দুটো ভাই বোনের মতো আছে। তো এখন এই জন্যে বেশি ডিভোর্স হচ্ছে, প্রচুর ডিভোর্স হচ্ছে এই কারণে। আল্লাহ তাআলা বলেছেন সীমা লঙ্ঘন করো না। তাহলে খাওয়ার সীমা লঙ্ঘন করলে আমরা বিপদে পড়ব। ভুঁড়ির সীমা লঙ্ঘন হলে বিপদ হবে। কোষে অতিরিক্ত চর্বি জমা হলে, সেটা সীমা লঙ্ঘন হলে আমরা বিপদে পড়ব। লিভারে বেশি চর্বি জমা হলে আমরা বিপদে পড়ব। এগুলো বেশি, বেশি মানে সীমা লঙ্ঘন, সীমার বাইরে, সীমার বেশি। যতটুক খাওয়ার কথা তার চেয়ে বেশি খাইছি, যতটুকু ওজন হওয়ার কথা তার চেয়ে বেশি হয়েছে, যতটুকু ভুঁড়ি হওয়ার কথা তার চেয়ে অনেক বড় হয়েছে, লিভারে যতটুকু চর্বি থাকা নিরাপদ তার চেয়ে অনেক বেশি জমছে, রক্তনালীর ভিতরে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে রক্তনালীটা ব্লক হয়ে গেছে, সুগার 5-6 থাকলে ভালো, সুগার 22-23 হয়ে গেছে, ইনসুলিন 4-5 থাকলে ভালো, ইনসুলিন 26-28 হয়ে গেছে, হোমায়ের 1 থাকলে ভালো, হোমায়ের 8-10-12-14 হয়ে গেছে। এরকম যেই জিনিসগুলো সীমা আছে, প্রতিটা জিনিসের সীমা আছে। এই সীমার বাইরে যাওয়া মানে সীমাকে লঙ্ঘন করা, সীমা অতিরিক্ত। তো এই সীমা লঙ্ঘন আল্লাহ নিষেধ করেছেন, কারণ সীমা লঙ্ঘন করলে আমাদের জন্য ভালো না। কি কি ভালো না? 60-70টা রোগের কারণ হচ্ছে সীমা লঙ্ঘন। অতিরিক্ত চর্বি কোষে কি করে জমে এটা আমাদের জানা দরকার। আর কোষে ওভারলোড হয় কেন সেটা জানা দরকার, যেটা আমি সকালে বলছিলাম, বলবো। এই যে এতক্ষণ যে আলোচনা করলাম না, এগুলো হলো শয়তানের ফাঁদ, যে বারবার খাওয়ানো, বেশি বেশি খাওয়ানো, অলসতা, বিলাসিতা, অনিয়ম জীবনযাত্রা, অযথা টেনশন করা, নিজেই ভালো থাকবো এমন ভাবনা, পৃথিবীতে ভাবা। আমার কথা বুঝতে পারছেন? মানে পৃথিবী কিন্তু ভালো থাকার জায়গা না। দেখেন, আপনি সুখ খুঁজতেছেন, আপনার চেয়ে বড় অসুখী আর পৃথিবীতে কেউ হবে না, আমি লিখে দিব। যে পৃথিবীতে সুখ খুঁজে, কেন? কারণ আছে। কারণ আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি পরিমাণ পরীক্ষার ভিতর দিয়ে নিয়েছেন। তো তিনি ছিলেন সবচেয়ে প্রিয় তার কাছে, তার মর্যাদা নিয়ে আমরা কথা বলেছি। এবং কিয়ামতের ময়দানে একমাত্র শাফায়াতকারী তিনি, এবং একটা দোয়া যেটা তাকে শেখাবেন আল্লাহ, এখনো শেখাননি। তাহলে আমাদের করণীয় যে কটা দোয়া আমরা শিখেছি সেগুলোর উপরে আমল করা।
তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা দোয়ার মধ্যে দুনিয়ার হাসানার কথা আছে, অফিল আখেরাতে হাসানা আখেরাতের হাসানার কথা আছে, এবং অকিনা আযাবান্না সেটাও আছে। দেখেন তাইলে দুনিয়ার হাসানা একটা লোক যে রুগী হয়ে গেছে সে কি করে পাবে? পাবে কি? তাইলে দুনিয়ার হাসানার জন্যে কি এক ভাগ খাওয়া, হালাল তৈব খাওয়া, মনে আছে? অথবা শীত দ্বারা সোজা রাখার মতো খাওয়া, ক্ষুধা লাগলে খাওয়া, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করে এবং রোজা রাখা মেলে? তাহলে আল্লাহ তরিকা দিয়েছেন। এশার পরে ঘুমানো, আবার উঠে তাহাজ্জুদ পড়া, আবার ফজর পড়া, এবং জমিনে ছড়ানো, আবার দুপুরে পারলে একটু ঘুমানো যদি পারেন, ন্যাপ, সব মিলে খাপের খাপ। দেখেন তাহলে এইভাবে যদি আমরা কল্যাণ কাজের সঙ্গে জড়িত থাকি, আমরা যদি মাটির সঙ্গে থাকি, রোদও যদি গায়ে লাগাই, তাহলে এই 60 থেকে 70টা রোগের একটিও হওয়ার কোনো চান্স নেই। এখন এটা প্রমাণ কি? প্রমাণ হলো যারা রুগী হয়েছে, যারা মেনেছে, এখন তারা একজনও রুগী নেই, আলহামদুলিল্লাহ। এরকম লক্ষ লক্ষ উদাহরণ আছে। সারা পৃথিবী থেকে মানুষ এখানে আসে, ইন্ডিয়া থেকে আসে, অস্ট্রেলিয়া থেকে কে আসছে আজকে? কেউ আছে এখানে? কেউ একজন নাকি আসছে অস্ট্রেলিয়া থেকে? আপনি আসছেন অস্ট্রেলিয়া থেকে? ঠিক আছে। আর অন্য দেশ থেকে কেউ আছেন আজকে? বাংলাদেশ? কোন দেশ? ইটালি। হ্যাঁ, আর ওকে। তো দেখেন ইটালিতেও ডাক্তার আছে, অস্ট্রেলিয়াতে তো আছেই, হ্যাঁ, সৌদি আরবেতে আছে, সবখানেই আছে, ইন্ডিয়াতে আছে। আমাদের দেশের লোক ইন্ডিয়া যায় অনেকে চিকিৎসার জন্য, এখন অবশ্য যেতে পারে না। তবে আমাদের যদি ফলো করেন ইনশাল্লাহ আপনি নিজেই নিজের ভালো থাকার জন্যে যতটুকু জ্ঞান দরকার এটা আপনি শিখে যদি সেইটার আমল আপনি করেন, ইনশাল্লাহ আপনি শুধু নিজে না, আপনার পরিবার, আপনার বন্ধু, মানে যাদেরকে আপনি জিনিসটা শেয়ার করবেন, আপনার আশেপাশে যারা আছে, এই আলোতে সবাই আলোকিত হতে পারবে। সংক্ষেপে 1 মিনিট। আমার লিভারের সমস্যা 2020 সালে ধরা খাইছে। তো আমি ঢাকাতে যদি লিভারের 10টা ডাক্তার থাকে, তার চেয়ে মনে হয় 3টা ডাক্তার দেখাইছি আলাদা দিলে, ল্যাবেডে, বিআরবিতে। তো দেখানোর পরে আমি 23 সালে লাস্টে, 24 সালে ফার্স্টে ওমানে আবার গেছি। তখন আমার 7 থেকে 8টা ওষুধ খাইতে হতো। তারপরে এক ভাই আমার বললো তুমি একটু জাহাঙ্গীর কবির স্যারের একটু ফলো করো। তো পরে আমি জাহাঙ্গীর কবির স্যারের ভিডিওটা আমার সার্চ দিয়ে দেখাইলো ইউটিউবে। পরে দেখলাম, দেখার পরে কিছু কিছু নিয়ম যখন স্যার মানতেছি, আমার ওষুধ আস্তে আস্তে কমিয়ে যাওয়া শুরু করছে। যেমন 1 নম্বর বাদ দিচ্ছি, আমি হোটেলে খাইতাম আগে, হোটেলে খাই না, এই অলিভ অয়েল তেল দিয়ে খাইতে হয়, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা ব্যবহার করি। এটা খাওয়ার পর আমার গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লাগে না। যেমন আমি 2010 সাল থেকে গ্যাস্ট্রিকের ওষুধ খাইতে হইতো, সকালে একটা, রাতে একটা, খাওয়ার আগে, এবং কি সাথে ওমিডনও খাইতে হইতো। তো স্যার এখন আল্লাহর রহমতে আপনার কিছু পরামর্শ শুনি না আর কি, কোনো প্রোডাক্ট এখনও খাই নাই, আপনার এখানে আসিও নাই। আজকে ফার্স্ট আসছি, যে আসছি 5 তারিখে, আজকে ফার্স্ট আপনার এখানে আসলাম। থ্যাঙ্ক ইউ, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, ভালো থাকেন, দীর্ঘজীবী করুক, আমিন। আর ভবিষ্যতে যাতে আমি আরো সুস্থ হয়ে চলতে পারি, স্যার একটু দোয়া করবেন। অবশ্যই অবশ্যই, বসেন। টেস্ট কিছু অনেকগুলো দিয়েছি, এগুলো রিপোর্ট বসেন। হ্যাঁ, ফ্যাটি লিভার নিয়ে খুব সংক্ষেপে দেখেন, লিভারে চর্বি জমেছে কেন বুঝতে পারছেন? নষ্ট খাওয়া, বারবার খাওয়া, বেশি খাওয়া, ব্যায়াম না করা, টেনশন করা, রাত জাগা, ব্যাপারটা বুঝতে পারছেন? তো লিভার খালি হওয়ার জন্য কি কি লাগবে? প্রথমে তাকে একটা শিখতে হবে যে দেখেন, লিভার ক্লিন করতে হলে চর্বি গলাতে হবে, কারণ লিভারে জমেছে চর্বি। আর এই যে কোষ, এটা খালি করতে হলে চর্বি গলাতে হবে, কারণ কোষে জমেছে চর্বি। ভুঁড়ি কমাতে হলে চর্বি গলাতে হবে, কারণ ভুঁড়িতে জমেছে চর্বি। তাহলে কোষ খালি করতে হলে, লিভার খালি করতে হলে তাহলে কি করতে হবে? দেখেন, ইনসুলিন কমাতে হবে, কারণ ইনসুলিন, এই দেখেন ইনসুলিন, হ্যাঁ, ও চর্বি জমায় আর চর্বি ভাঙতে দেয় না। তো যাদের ইনসুলিন বেশি তারা চাইলেও ওজন কমাতে পারবেন না, এই কথাটা মাথায় ঢুকান। তাহলে এইটা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা। তাহলে সবাইকে, যাদের দেখবেন অনেক ওজন বেশি, ওদের বলবেন তুমি ওজন কমাতে চাও, তুমি ইনসুলিনটা মেপে দেখো, তোমার ইনসুলিন হয়তো বেশি আছে, 4-5 থাকলে ভালো। যদি তোমার ইনসুলিন বেশি থাকে তুমি ইনসুলিন কমাও, তোমার ওজন এমনিতেই কমে যাবে, একদম নিশ্চিন্ত থাকো। বলে কিভাবে কমাবো ইনসুলিন? তো দেখো কত আছে, তো দেখলো 22 আছে, কমাবো কি করে? সোজা, ভাত খেলে, রুটি খেলে, ফল খেলে, দুধ খেলে, চিনি খেলে, মিষ্টি খেলে ইনসুলিন বাড়ে। কিছু দিনের জন্য এটা বন্ধ রাখতে হবে, আবার খেতে পারবে, ভয় নেই। হ্যাঁ, তারপরে রোজা রাখবেন,
ব্যায়াম করবেন, আর্লি ঘুমাবেন, ভোরে উঠবেন, শেষ। এতই সোজা। আর খাওয়া কমাইতে হবে, বেশি খেলে তো বাড়বে। আপনি রোজা রাখলেন, ইফতারিতে আপনি মানে ফাটায় ফেললেন, ওটা করে তো ভাই সেই স্বেচ্ছাচারিতা। আপনি কিছু বললে আসেন, চলে আসেন, হ্যাঁ, কাম কাম হেয়ার, বসেন। তাইলে আমি বলে দিচ্ছি, আইবিএস আসলে ওনার মাথায়, উনি টেনশনে শেষ। যার টেনশন ঘুম হয় না তার আইবিএস জীবনে ভালো হবে না। যে নিজের মন ভালো করতে জানে না, শুধু মন খারাপ করতে জানে, তার আইবিএস জীবনে ভালো হবে না। যে তার নেগেটিভ চিন্তাকে সরিয়ে পজিটিভ চিন্তা আনতে পারে না, ওর জীবনে আইবিএস ভালো হবে না। আমার কথা বুঝতে পারছেন? যে নিজের পরিস্থিতির জন্যে সব কিছুকে দায়ী করে, সারাউন্ডিংস, তার অমুক তমক, সে কোনোদিন ভালো হবে না। ওটা তো পরে, আগে হলো শোনো ভাই, তোমার আমার ওয়াজ করতে আসিনি, ওর ওয়াজ আমারে ওরে করতে আসে। এটা সবার ওয়াজ না, ওর ওয়াজ ওরে করতেছি, যা সে পারবে না। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আসেন। হ্যাঁ, তাইলে আইবিএস এর জন্য আমার যে কয়টা ভিডিও আপনি দেখেছেন বোন, বলেন যে একটাও না। আচ্ছা, তাইলে আইসা আমাকে 3টা পরামর্শ দিতে পারবেন আইবিএস রোগীর জন্য, ভিডিও থেকে শিখেছেন আপনি 3টা জিনিস বলতে পারবেন? গুড। একটা শ্বাসের ব্যায়াম করতে বলছে, মোট কয়টা শ্বাসের ব্যায়াম আছে আমাদের বলতে পারবেন? ওটা পুরান, এখন কয়টা? 8টা। তাহলে 8টা শ্বাসের ব্যায়াম, ভেরি গুড, করেন। তারপরে আর্লি ঘুমাতে হবে, হ্যাঁ, তাহলে ঘুমের জন্য যত পরামর্শ আছে, গুড। তাহলে এই 3টা আপনি বলতে পারছেন, ধন্যবাদ। এইরকম কয়েকশো পরামর্শ আছে আইবিএস এর ব্যাপারে, আজকে এখানে দাঁড়ায় সব বলতে পারবো না। কিন্তু আপনার কয়টা ভিডিও আপনি দেখেছেন? আমার ইউটিউবে ভিডিওর সংখ্যা বলতে পারবেন আপনি? 3500, আরও বেশি, ঠিক আছে? তাহলে আপনি দেখতে থাকুন। আর আজকে যেহেতু চলেই এসেছেন, আমরা তো আপনার দায়িত্ব নিয়েই নিব, আপনার আর চিন্তা করতে হবে না। আপনার কোনো সমস্যা আছে বলে এখনই ভুলে যান, সব সমস্যা এখন আমাদের। আমরা ইনশাল্লাহ হাটের বসতেছে বলা, আপনার দায়িত্ব আমরা নিছি। আপনাকে যা বলা হবে আপনি করবেন, বাকি আমাদের দায়িত্ব। ভালো আপনি হবেন ইনশাল্লাহ। হার্ট তো কোনো রোগই না। হার্টের রোগ হওয়ার মূল কারণ হলো ভাইয়া, এই যে দেখেন, অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার কারণে হার্ট অ্যাটাক হয়, বুঝছেন? অ্যাথেরোস্ক্লেরোসিসের বাংলা মানে হলো হার্টে ব্লক হওয়া, মানে রক্তনালীতে ব্লক হওয়া অ্যাকচুয়ালি, হ্যাঁ। তাহলে ব্লক কেন হয়? স্ট্রেসে, টেনশনে, দুশ্চিন্তায়, নষ্ট খেয়ে, বেশি খেয়ে, বারবার খেয়ে, অলসতা করে, বিলাসিতা করে। তো কারণ তো এতক্ষণ কইলাম, এই কারণে হার্ট অ্যাটাক হয়। তাহলে চিকিৎসা কি টেনশন বেশি করে করা? না, চিকিৎসা সব একই, যে আপনার ইনসুলিন কমানো, ভিটামিন ডি বাড়ানো, বুঝতে পারছেন? রোজা রাখা, ব্যায়াম করা, কায়িক শ্রম করা অথবা ব্যায়াম করা। এবং হার্টের রোগী ব্যায়াম করার সময় একটু সাবধান, কারণ বেশি হার্টে চাপ দিলে পরে ফাটাস, হ্যাঁ, এই জন্যে সাবধান। ওটা আমরা আপনাকে বলে দিব, ঠিক আছে? আর হলো ওই আপনারও শ্বাসের ব্যায়াম লাগবে, 8 ঘন্টা ঘুম লাগবে, বরফ থেরাপি লাগবে, বোনের যেমন কফি এনামা লাগবে, ব্যাপারটা বুঝছেন? দেখেন, সব রোগের চিকিৎসা হলো নিয়ম, আর হলো 80% দায়ী হলো খাবার। এই রিপোর্টগুলো সবার নিব, নেওয়ার পরে এই রিপোর্টগুলো আমরা যদি ঠিক করে ফেলতে পারি, আর কোনো রোগ মানে যেগুলো অভ্যাসের কারণে হয় বা মানে অনিয়ম জীবন যায়, সেগুলো একটাও আর থাকে না। দেখেন, বোঝেন কিনা, বুঝছেন? যেমন ধরেন, লিভারে চর্বি থাকবে না যদি হোমায়ের 1 হয়, লিভারে চর্বি থাকবে না। ভিটামিন ডি যদি ভালো থাকে, তার ইমিউন সিস্টেম ভালো থাকবে। আর যদি তার সব কিছু ব্যালেন্সে থাকে, তো প্রোস্টেটটা এনলার্জ হবে কিসের কারণে, কিসের প্রভাবে? তার তো টেস্টোস্টেরন নর্মাল, তার তো ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর নর্মাল, তার তো ইনসুলিন নর্মাল। তা কোন জিনিস তার প্রোস্টেট বড় বানাবে? কে তাকে প্রোস্টেটকে বড় হইতে নির্দেশ দিবে? কে? এটা হলো ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর, ইনসুলিন ইটসেলফ। তো তার ইনসুলিন কত সে তো জানে না, সে তো প্রোস্টেটের চিকিৎসা করাচ্ছে, প্রোস্টেটের ডাক্তার দেখাইছে, ডাক্তার নিজেও অপারেশন করছে, হেডটাও করাইবো কয়েকদিন পরে, ডাক্তারেরও প্রোস্টেট নেই, হেডটাও থাকবো না। তো হ্যাঁ, কি ভালো হওয়ার জন্য তার যে হোমায়ার কত জানেনি, ইনসুলিন লেভেল কি জানে কিনা? কথা বুঝতে পারছেন? জানে না তো। তাইলে প্রোস্টেট কেন এনলার্জ হয়, সেটার মূল কারণ কি সেটা জানতে হবে আগে। বুঝেন নাই কথা? জরাইতে টিউমার কেন হয়, ফাইব্রয়েড হচ্ছে কেন, কি কারণে, সিস্ট হচ্ছে কেন, জানতে হবে না? তো সে কি এই সিস্ট নিয়ে জন্ম নিছিল? না। তাহলে যেহেতু জন্ম নেয় নাই, যেহেতু হয়েছে, তার মানে তার শরীরের ভিতরে হয় সিআরপি বেশি, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর বেশি, বা ইনসুলিন বেশি, ব্যাপারটা বুঝছেন? বা ভিটামিন ডি কম, বা তার হোমায়ার বেশি। তো এগুলোর কারণে এটা হয়েছে। এগুলোর কারণে 60 ধরনের 70 ধরনের রোগ হয়, যেগুলো বলা হয় ওষুধ চলবে। তো যে রোগেই বলবো ওষুধ চলবে, মনে রাখবেন সেটার আশা করি একটা উপায় আছে, তবে সেটা ওষুধ না, অন্য কিছু।
জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।